বাংলাদেশ ডাক অধিদপ্তর, এই তিনটা প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে কিন্তু আমাদের প্রায় ১,০০০ কোটি টাকার উপরে প্রতি বছর আমাদের লোকসান গুনতে হচ্ছে। অথচ হাজার হাজার লোকবল আছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এবং এই সেবাগুলোর চাহিদাও আছে। তাহলে কি কারণে এটা হচ্ছে? তো আমার কাছে গত ৫ মাসে মনে হয়েছে এটা আসলে ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার যে গুণগত মান, এই কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করছে আসলে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বিটিসিএল এবং বাংলাদেশ পোস্ট এইটাকে লোকসানের হাত থেকে লাভবান করা। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে যদি তারা লোকসান থেকে লাভে না আসতে পারে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে না পারে এবং আয় যদি বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমাদের এভাবে বছরের পর বছর ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা আংশিকভাবে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি সম্পূর্ণ আমরা বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি আমরা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা এই সেবাগুলোকে গুণগত মান বাড়িয়ে আমরা আয় বৃদ্ধি করে ব্যয় কমিয়ে এবং অপ্রয়োজনীয় লোকবল জনবলের যে আধিক্য রয়েছে সেটাকে একটা ব্যালেন্স করে আমরা কোন পদ্ধতিতে যাব। তো যেহেতু এই জুন মাসের আর মাত্র কয়েকদিন বাকি, আমরা তাদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্টটা পাবো এবং জুলাই মাসে যখন আমরা তাদের যেই স্টেটমেন্ট সেটা দেখে আমরা আসলে ৩ রকম সিদ্ধান্তেই যেতে পারি। একটা হচ্ছে যে এই তিনটা প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করে যদি কোনো বিনিয়োগকারী আকর্ষণ বোধ করে বাংলাদেশের কিংবা বিশ্বের যে কোনো কেউ, তাহলে আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য সম্পূর্ণভাবে আমরা যদি কোনো আগ্রহী বিনিয়োগকারী পাই তাহলে সেটাও আমরা বিবেচনায় নিতে পারি, অথবা আংশিকভাবে যদি কেউ এটার মালিকানা নিতে চায় অথবা অংশীদারিত্বের ভিত্তিতে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, সেটাও আমরা করতে পারি। অথবা ম্যানেজমেন্ট অথবা ধরুন যে অপারেশনাল ম্যানেজমেন্ট জায়গায় যদি কোনো পার্টনারশিপ প্রপোজাল আসে সেগুলো দেখতে পারি। যেরকম আমরা বিটিসিএলের 64টা জেলাকে আমরা 3টা জোনে ভাগ করতে বলেছি ম্যানেজিং ডিরেক্টরকে। যেরকম একটা হচ্ছে গ্রিন জোন, যেখানে কিনা আমরা বিটিসিএল থেকে লাভ হচ্ছে। আরেকটা হচ্ছে ইয়েলো জোন, যেটা কিনা অপারেশনাল কস্টটা উঠছে। আর যেটা রেড জোন, যেই সকল জেলা থেকে বিটিসিএল কোনোই লাভ করতে পারছে না এবং হয়তো 10 লক্ষ বা 20 লক্ষ টাকা প্রতি মাসে তাদের লস করছে, তাহলে ওইটা দেখে কিন্তু আমরা হয়তো আমাদের প্রাইভেট যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, মানে প্রায় 3000 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ওরা কিন্তু খুবই অল্প সম্পদ দিয়ে এই যে 1,20,00,000 ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আছে, তাদের কিন্তু অধিকাংশই দিচ্ছে কিন্তু বেসরকারি আইএসপিগুলো। অথচ আমাদের বিটিসিএলের কিন্তু আইএসপি লাইসেন্স আছে। আমরা সেখানে প্রায় 3,300 কোটি টাকা বিনিয়োগ করে আমরা আধুনিকায়ন করেছি প্রযুক্তির। আমাদের 4 লক্ষ উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার সুযোগ আছে। কিন্তু কেন তারা লাভ করতে পারছে না? কারণ হচ্ছে মার্কেটিং ভালো না, তাদের মেইনটেনেন্স ভালো না, তাদের সার্ভিস কোয়ালিটি ভালো না, যার ফলে কিন্তু গ্রাহকরা ইচ্ছা থাকলেও তারা কিন্তু বিটিসিএলের কানেকশানটা নিতে পারছে না। আপনি লাস্ট গণশুনানি দেখেছেন বিটিআরসিতে, বিটিসিএলের কানেকশনের জন্য তারা চাইছিল কিন্তু পাচ্ছিল না। তো এই কারণেই কিন্তু আমরা ভাবছি যে যদি প্রাইভেট আইএসপিগুলো তারা আগ্রহ প্রকাশ করে যে বিটিসিএলের ডেটা সেন্টার, বিটিসিএলের এই যে সুইচ, এই যে ইন্টারনেট 4 লক্ষ কানেক্টিভিটি দেওয়ার সুযোগ আছে, এটা যদি আমরা লিজ দিতে পারি তাহলে পারে হয়তো আমরা বিটিসিএলকে কিছুটা হয়তো আর্থিক লোকসানের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। একই রকমভাবে পোস্টেরও যে 9,000 আউটলেট রয়েছে, তাদের যেই ল্যান্ড রয়েছে, রিসোর্স রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, আজকে আমি কুরিয়ার সার্ভিসের লিডারদেরকে ডেকেছিলাম, তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। এই যে 435টা গাড়ি রয়েছে তার মধ্যে অচল হয়ে আছে প্রায় 130টার মতো এবং 225 জন মতো ড্রাইভার আছে, তাদেরও কিন্তু অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক গাড়িগুলো চালানোর জন্য প্রয়োজনীয় তেল নাই। তো এই সকল ক্ষেত্র বিবেচনা করে দেখা গেল যে প্রাইভেট কুরিয়ার সার্ভিসের তাদের গাড়ির চাহিদা আছে, কিন্তু তারা টাকা দিয়ে প্রাইভেট সেক্টরে ভাড়া নিচ্ছে। আমাদের সরকারি গাড়ি আছে কিন্তু তেল নাই। এই যে আমাদের যে সম্পদ আছে আর প্রাইভেট সেক্টরের যে চাহিদা আছে এবং নাগরিকদের যে চাহিদা আছে, এটাকে সমন্বয় করে আমার বিশ্বাস যে আমরা আমাদের ঐতিহ্যবাহী ডাক এবং আমাদের বিটিসিএল এবং টেসিসকে আমরা লাভজনক করতে পারবো। আর টেলিটককে আমরা চিন্তা করছি যে অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংটা খুব সাকসেসফুল হয়েছে।
2000 সিম কার্ড আমরা বাংলালিংকের সাথে সাকসেসফুল করেছি। আমরা এখন আরও 10,000 সিম কার্ডকে এই জুন মাসের মধ্যেই অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের আওতায় আনবো এবং আশা করছি যে আমরা বাংলালিংক, তারপরে রবি এবং কি জিপির সাথেও আমরা এই অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ে যাব। এর সাথে আরও কিছু 2000 গ্রামীণ জায়গায় যেখানে যেখানে গ্যাপ আছে ওখানে আমরা টাওয়ারে যাব। এমনও হতে পারে আমাদের যে টাওয়ারগুলো আছে এগুলো যেরকম বাংলালিংক টাওয়ার কোম্পানির কাছে সেল করে দিল, দিয়ে তাদের ক্যাশ ফ্লো বাড়ালো, আমরা টেলিটক চিন্তা করতে পারি আমাদের টাওয়ারগুলো সেল করতে, কিংবা আমাদের হয়তো শেয়ার সেল করতে পারি। এর জন্য ভ্যালুয়েশন করা দরকার, কারণ অন্য কোনো বিনিয়োগকারী আসলে সেই কোম্পানির ভ্যালুয়েশনটা দেখবে একটা আন্তর্জাতিক যাতে গ্রহণযোগ্য হয়। এই বিষয়গুলো আমি প্রাথমিকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি, বাকিটা আমি জুলাই মাসে হয়তো বিস্তারিত বলতে পারবো আমাদের পরিকল্পনাটা কি হতে যাচ্ছে। আমরা আকর্ষণ করার চেষ্টা করছি, যেরকম দেখা গেছে এর আগে আমি শুনেছি, আমি জানি না, যে সৌদি টেলিকম, তারপরে কাতারের ওরিদু, এরা নাকি আগ্রহ প্রকাশ করেছিল টেলিটকের ব্যাপারে, কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে কি আগ্রহ প্রকাশ করেছিল, সেটা কি স্ট্যাটাসে ছিল, কেন তারা ফিরে গেল, কিংবা টেলিটক কেন তাদের সাথে আগ্রহ প্রকাশ করলো না, আমি জানতে চেয়েছি সেগুলো। এবং পাশাপাশি বিশ্বে এখন ধরেন আইটিইউ এর মেম্বার আছে 194টা দেশ। আমি আইটিইউ সেক্রেটারি জেনারেলকেও জিজ্ঞেস করেছিলাম কয়টা দেশে সরকারের মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর আছে। আমি কিন্তু এরকম কোনো খুব ভালো কোনো উদাহরণ পাইনি। আপনারা নিজেরাও যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক অপারেটররাই কিন্তু লিড করছে। অনেক সময় অনেকে বলে, আমি শুনি টেলিটকের ভেতর থেকে, যে টেলিটক না থাকলে নাকি আমাদের মার্কেটটা কন্ট্রোল করা কঠিন হবে, এরকম অনেকেই বলতে চান। কিন্তু আমি অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখেছি আসলে এটা একটা খোঁড়া যুক্তি। আমি আজকে জিজ্ঞেস করলাম টেলিটকের এমডিকে, তাদের এই মুহূর্তে ডেটা অ্যাক্টিভ ইউজার আছে মাত্র 8 লাখ অথবা 11 লাখ, আর ভয়েস কানেকশন ইউজার আছে মাত্র আপনার 7 থেকে 9 লাখ। আপনি কল্পনা করেন যে এই 19 কোটি সিম গ্রাহক, তার মধ্যে আমাদের 68 লাখ হচ্ছে টেলিটকের সিম গ্রাহক। তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম, কারণ এতদিন পর্যন্ত আমাকে বলা হয়েছে যে 68 লাখ, কিন্তু আমি আজকে জিজ্ঞেস করেছি আজকের নেটওয়ার্কে অ্যাক্টিভ ইউজার কতজন। তখন আমি উত্তর পেলাম এটা ধরেন ডেটা ইউজার মাত্র 10-11 লাখ, আর হলো ভয়েস ইউজার হচ্ছে 8-9 লাখ। এটা হয়তো প্রতিদিন ভ্যারি করে, বাট কোনো সময়ই গত 1 বছরে এটা 10 লাখ বা 20 লাখের উপরে হয়নি। তার মানে আপনি চিন্তা করেন যে এই মিনিমাম একটা খুবই নগণ্য সংখ্যার ইউজার দিয়ে আপনি মার্কেটকে কিভাবে কন্ট্রোল করবেন। তার মানে এটা কোনো আসলে যুক্তি নাই। আমাদের বিটিআরসি আছে, যখন কোনো একটা অপারেটর যদি কেউ মনোপলি করতে যায়, বিটিআরসি সেটা ভেঙে দিতে পারবে এবং সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার অ্যাপ্লাই আমরা করতে পারবো স্ট্র্যাটেজি। সো আমরা বিটিআরসিকে আরও শক্তিশালী এবং আরও আধুনিক এবং ব্যবসা বান্ধব করতে চাচ্ছি, যার কারণে কিন্তু আমরা টেলিকম আইন করতে যাচ্ছি। আমরা এটা নিয়ে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং স্টেক হোল্ডার কনসালটেশন করব। এই কারণে আমি মনে করি যে আসলে টেলিটক, বিটিসিএল, টেসিস এবং পোস্ট, এই 4টা প্রতিষ্ঠানকে আমাদের আধুনিকায়ন করা দরকার, স্মার্ট করা দরকার, ব্যবসা বান্ধব করা দরকার, এবং এই যে বিশাল সম্পদটা পড়ে আছে অব্যবহৃত, এটাকে সদ্ব্যবহার করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাই আমরা মনে করছি ভালো হবে। সেই ক্ষেত্রে কোন ধরনের পার্টনারশিপে আমরা যাব, এটা আসলে জুনের 30-এর পরে এই 4টা প্রতিষ্ঠানের চূড়ান্ত স্টেটমেন্ট দেখে তারপরে জুলাইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইসিটি অ্যাডভাইজারের কাছে আমরা উপস্থাপন করব যে কোন ধরনের সিদ্ধান্ত আসলে বাস্তবসম্মত হয়। এখন 10-এর পরে আমরা 2024-এর আইনটা করতে যাচ্ছি, কারণ এর মধ্যে অনেক প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, অনেক চাহিদার পরিবর্তন হয়েছে। সব কিছু বিবেচনায় রেখে সময়ের সাথে তাল মিলিয়ে এবং 41-এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা আমাদের টেলিকম আইনটা আমরা প্রণয়ন করতে যাচ্ছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।